ইমাম মাহাদি, পৃথিবীর 200 কোটি মুসলিম যার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করি তিনি আজ মক্কায় আসলেও আপনি তাকে কি চিনতে পারবেন? এখানে যথেষ্ট কারণ আছে আপনি তাকে না চেনার পিছনে। শুনে অবাক হচ্ছেন, ভাবছেন আপনি তো মুমিন, আপনি কেন তাকে অস্বীকার করবেন? কিন্তু এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে আপনাকে জানতে হবে কেন সিআইএ বা মোসাদের মতো সংস্থাগুলো কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের একটি নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলের ওপর নজরদারি করছে। সাদ্দাম হোসেন বা গাদ্দাফির পতন কি শুধুই রাজনৈতিক ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন একটি ব্যাংকিং ইলিউশন? আর এই প্রোপাগান্ডা বোঝার আগে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি কি সত্যিই খবর দেখেন, নাকি আপনাকে যা দেখানো হয় আপনি শুধু সেটুকুই বিশ্বাস করেন? পেট্রোডলারের পতন থেকে শুরু করে খুরাসানের কালো পতাকার রহস্য সবই আসলে একই সুতোয় গাঁথা। আর এই জট খুলতে হলে আমাদের ফিরে যেতে হবে 100 বছর আগের এক বিষাক্ত ইতিহাসে, যা না জানলে হয়তো তাকে শুধু চিনতেই ভুল করবেন না, এমনও হতে পারে নিজের অজান্তেই তার বিরোধী দলে যোগ দিয়েছেন। চ্যাপ্টার 1, দি ইনভিজিবল চেইন। আমাদের বর্তমানকে বুঝতে হলে আগে অতীতকে ডিকোড করতে হবে। 1924 সাল, উসমানীয় খিলাফতের পতন। আমরা ইতিহাসে পড়ি এটা ছিল একটা সাম্রাজ্যের পতন, কিন্তু পর্দার আড়ালে এটি ছিল ইতিহাসের সবথেকে বড় সাইকোলজিক্যাল গেম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন খিলাফতের পতনের ঠিক পরেই মধ্যপ্রাচ্যকে ছোট ছোট টুকরোয় ভাগ করা হলো? সাইক্স-পিকট চুক্তির মাধ্যমে মানচিত্রে যে কৃত্রিম সীমানা টানা হয়েছিল তার উদ্দেশ্য কি শুধু শাসন করা ছিল? না, তার মূল উদ্দেশ্য ছিল মুসলিম উম্মার একতাকে চিরতরে ধূলিসাৎ করা এবং এমন এক সিস্টেম তৈরি করা যেন ভবিষ্যতে কোনো একক নেতা বা খিলাফত আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। লরেন্স আরবদের বুঝিয়েছিল যে তুর্কিরা তাদের শত্রু এবং আরবরা যদি তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে তবে ব্রিটিশরা তাদের একটি স্বাধীন আরব সাম্রাজ্য উপহার দেবে। মক্কার তৎকালীন শরীফ হুসাইনকে খলিফা হওয়ার লোভ দেখানো হয়েছিল, অথচ ব্রিটিশ আর্কাইভ থেকে পাওয়া নথিপত্র এখন প্রমাণ করে যে লরেন্সের ডায়েরিতে আরবদের সম্পর্কে লেখা ছিল চরম ঘৃণা। লরেন্স লিখেছিল, আরবরা হলো এমন এক হাতিয়ার যা আমরা তুর্কিদের বিরুদ্ধে ব্যবহার করছি, কাজ শেষ হলে এদের ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আজকের মধ্যপ্রাচ্যের মানচিত্র সেই ধোঁকারই ফসল। খিলাফতকে ধ্বংস করার জন্য তারা ধর্মের নামে জাতীয়তাবাদকে ব্যবহার করেছিল, আর আজ সেই জাতীয়তাবাদী ইমাম মাহাদির আগমনের পথে সবথেকে বড় দেওয়াল। আমরা দেখছি তারা শুধু আরাবিয়ায় সব হারাম কাজের আখড়া জমাচ্ছে। মডার্নাইজেশন, নর্মালাইজেশন ও ডিজিটালাইজেশনের নাম করে ইসলামে যা যা হারাম করা হয়েছে তার সব ঘটছে আজ সৌদি আরবিয়ায়। এখানে একটি হাদিসের কথা মনে পড়ে যায়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহুর দরজার কাছে দাঁড়িয়েছিলেন। এ সময় তিনি তার আঙুল দ্বারা পূর্ব প্রান্তের দিকে ইশারা করে বললেন, ফিতনা এদিক থেকে, যেদিক থেকে শয়তানের শিং উদিত হবে। এ কথাটি তিনি 2 বা 3 বার বলেছেন। এখানে অনেকেই বলতে পারেন এগুলো হল ইরাক বা সিরিয়ার দিকে ইশারা করে। আমরাও এটাই মেনে নিতে পারতাম যদি না এর পরে হাদিস আমাদের সামনে না আসতো, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের শামে ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজ দেও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশে ও ইয়ামানে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজ দেও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেখানে তো রয়েছে ভূমিকম্প ও ফিতনা ফাসাদ, আর শয়তানের শিং সেখান হতেই বের হবে। এখন আসুন দেখি নাজদ এলাকাটা কোথায়। গুগল ম্যাপে সার্চ করলেই দেখা যায় এটি আসলে সৌদি আরবিয়ায় অবস্থিত আর মদিনা থেকে পূর্ব দিকে অবস্থিত। অর্থাৎ রসুলের হাদিসের অনুযায়ী এটা কোনো সিরিয়া বা ইরাকের অঞ্চল নয়, বরং সেটি অবস্থিত মদিনার পাশে। আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাক ও সিরিয়ার জন্য বরকতের দোয়া করেছেন। এখন দেখুন তাদেরকে কাজে লাগিয়ে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা যা করছে তা আমাদের সামনেই আছে। এখন দেখেন তাদের গোয়েন্দারা কি লেখে এই নাজদিদের বিষয়ে। লরেন্সের ডায়েরিতে পাওয়া যায় তিনি আরবদের ঘৃণা করতেন এবং তাদের শুধু হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।
100 বছর আগে লরেন্স যা করেছিলেন আজ আপনার সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম ঠিক সেটাই করছে। এডওয়ার্ড বার্নেসের প্রোপাগান্ডা থিওরি ব্যবহার করে আজ মুসলিমদের হাজারো ভাগে ভাগ করা হয়েছে। শিয়া সুন্নি দ্বন্দ্ব থেকে শুরু করে আঞ্চলিক বিদ্বেষ, এই সব কিছুর মূল উদ্দেশ্য একটাই, ইমাম মাহাদি যখন আসবেন তখন যেন আমরা তাকে এক হয়ে গ্রহণ করতে না পারি। যখন উম্মার ভেতরেই এই বিভেদ থাকবে তখন বাহিরের শত্রু লাগবে না, আমরা নিজেরাই নিজেদের নেতাকে অন্যের চাল বলে প্রত্যাখ্যান করব। আজ এ পর্যন্ত। পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করুন। একটি ভিডিও বানাতে আমাদের অনেক সময় ও শ্রম দিতে হয়, তাই আমাদের সাপোর্ট করতে লাইক ও শেয়ার করুন। আর আমাদের আর্থিক সহযোগিতা করে দাওয়ার কাজে যুক্ত হতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।